আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে অভিযোগ হামাসের। জানিয়ে দেব সিরিয়ায় আসাদের পতন নিয়ে এবার প্রথমবারের মতো মুখ খুলল হিজবুল্লাহ প্রধান। এরপরে জানিয়ে দেব গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছে, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দেব ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে অভিযোগ হামাসের। ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলছে ইসরায়েলি সরকার গাজায় আটক তার পণবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এই কাজ করছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এই তথ্য নিশ্চিত করেছেন। শত্রু পণবন্দীদের আটক রাখা হয়েছে এমন একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমাবর্ষণ করছে যাতে তারা সবাই নিহত হয়। এক বিবৃতিতে তিনি বলেছেন তাদের পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। কিন্তু এই পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হামাসের এই সামরিক মুখপাত্র। আল কাসামস ব্রিগেড টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন যাতে দেখা যাচ্ছে একজন আহত ইসরায়েলি পণবন্দী দখলদার সেনাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। ওই ফুটেজের সাথে দেওয়া বার্তায় হামাস বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সেনাপ্রধান হারজি হাবেলি গাজায় আটক পণবন্দীদের ছাড়িয়ে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং তাদেরকে হত্যার চেষ্টা করছে। 2023 সালে 7 অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরুর দিন প্রায় 250 ইহুদিবাদী পণবন্দী ধরে নিয়ে যায় গাজায় প্রতিরোধ যোদ্ধারা। তাদের মধ্য থেকে পরের মাসে যুদ্ধবিরতির আওতায় 105 জনকে মুক্তি দেওয়া হয়। গত সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় 6 পণবন্দী নিহত হয়েছেন। সে সময় হামাস এক বিবৃতিতে বলেছিল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করে দিয়ে নেতানিয়াহু কয়েকজন পণবন্দীকে হত্যা করেছেন। এদিকে সিরিয়ায় আসাদের পতন নিয়ে এবার মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান। বিদ্রোহীদের দামেস্ক দখলের হুমকির মুখে গত রোববার দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। কারণ ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্রের চালান আসত হিজবুল্লাহর কাছে। আসাদের পতনে সিরিয়ায় ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সিরিয়া সরকার পতনে প্রথমবার মুখ খুলেছেন আসাদের মিত্র হিজবুল্লাহ। অথচ আসাদের পতনের ঠিক কয়েকদিন আগেও সিরিয়াতে বিদ্রোহীরা পরাজিত হবে বলেছিল গোষ্ঠীটি। কিন্তু নাটকীয় পরিস্থিতিতে উৎখাত হয়েছে বাশার আল আসাদের 24 বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে এবং তার পরিবারের 5 দশকের ক্ষমতা চক্র ভেঙে যায়। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম শনিবার স্বীকার করেছেন বিদ্রোহী আক্রমণের মাধ্যমে বাশার আল আসাদের শাসনের পতনের পর সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্র সরবরাহের পথ তারা হারিয়েছে। কাসেম তার টেলিভিশন ভাষণে আসাদের নাম উল্লেখ না করে বলেন নতুন এই বাহিনী সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন বিদ্রোহী গোষ্ঠী স্থিতিশীল এবং সুস্পষ্ট অবস্থান না নেওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো বিচার করবে না। তিনি আশা করেছেন লেবানিজ এবং সিরিয়ার জনগণ এবং সরকার সহযোগিতা অব্যাহত রাখতে পারে। তিনি বলেছেন হ্যাঁ, এই পর্যায়ে হিজবুল্লাহ সিরিয়ার মধ্য দিয়ে সামরিক সরবরাহের পথ হারিয়েছে, তবে এটি প্রতিরোধের অক্ষের জন্য বিষাদক ক্ষতি। হিজবুল্লাহ প্রধান বলেছেন নতুন এই রেজিম সিরিয়া শাসনে আসতে পারে এবং এই রুটটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং আমরা অন্য উপায় খুঁজতে পারি। সিরিয়া হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানকে লেবাননের অস্ত্রের চালান পাঠানোর জন্য একটি স্থলপথ দিয়েছিল। এই ধরনের চালান প্রায়শই ইসরায়েলি বিমান হামলার দ্বারা লক্ষ্যবস্তু করা হয়, কিন্তু হিজবুল্লাহ এরপরও গোপনে ভারী সামরিক সরঞ্জাম আদান প্রদানে সক্ষম হয়েছিলেন। হিজবুল্লাহ 2013 সালে সিরিয়ার আসাদের ক্ষমতাচ্যুত ঠেকাতে বিদ্রোহীদের দমন করতে সহায়তা করে, আর গত সপ্তাহে বিদ্রোহীরা দামেস্কের কাছে আসার সাথে সাথে গ্রুপটি সেখানে তার সহযোদ্ধাদের প্রত্যাহারের তদারকি করার জন্য তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের
হাতিয়ার পাঠায়। নতুন সিরিয়া পরিস্থিতি নিয়ে নাইম কাসেম বলেছেন, আমরা আশা করি ক্ষমতায় থাকা এই নতুন দলটি ইসরায়েলকে শত্রু দেশ হিসেবে দেখবে এবং তার সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। সিরিয়ায় ইসরায়েলি হামলায় জবাব দিয়েছেন বাশার আল আসাদ উৎখাতের নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস এর নেতা মোহাম্মদ আবু জোলানি। শনিবার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ইসরায়েলের সম্পর্কে কথা বলেছেন তিনি। সিরিয়ার টিভি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে আল জোলানি বলেছেন, সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলের অজুহাত থাকতে পারে না এবং সাম্প্রতিক সময়ে আইডিএফ সিরিয়ার মাটিতে হামলার লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলটি একটি অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধির হুমকি দিয়েছে। অন্যদিকে গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছে, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৯০০ শতাধিক ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪,৯৩০ জনে পৌঁছেছে বলে শনিবার এই অবরুদ্ধ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, নিরলস এই হামলায় আরও অন্তত ১,০৬,৬২৪ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অব্যাহত আগ্রাসনে ৫৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৭০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ১০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবার ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে ইতোমধ্যে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন শুল্ক প্রয়োগ সংস্থা ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের আইসিই জানিয়েছে যে এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়া যথাযথ সহযোগিতা না করায় তাদের নাম এই তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের মতে এই দেশগুলো নাগরিকদের প্রত্যর্পণের জন্য সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছেন। আইসিএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের জন্য গত কয়েক বছরে প্রায় ৯০,০০০ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যার বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ১৪,৫০,০০০ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছেন, যার মধ্যে ১৮,০০০ ভারতীয় রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সময় সুইজারল্যান্ড ভারতকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ মর্যাদা বাতিল করায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও নতুন সংকট সৃষ্টি হতে পারে।